একই বাড়ির মা এবং 2 সন্তান খুন হন, অর্থাৎ রবিন, যিনি আমাদের সন্দিগ্ধ আসামি, যাকে আমরা গ্রেপ্তার করেছি। এই রবিন তার স্ত্রীকে নিয়ে রাত 9টার সময় ঠিকই বের হয়েছিলেন। বের হয়ে তার নিজের বাড়িতে গিয়েছেন, তার স্ত্রীর সঙ্গে তার নিজের বাড়িতে শুয়ে ঘুমানোর অভিনয় করেছেন। এবং স্ত্রী যখন তার বাচ্চা নিয়ে, এদের দুইজনের, এই দম্পতির 6 মাস বয়সের একটি মেয়ে সন্তান আছে। তো এই বাচ্চা নিয়ে যখন মা ঘুমিয়ে পড়েছেন, তখন রবিন আবার বের হয়েছেন ঘর থেকে। বের হয়ে তার 2জন বন্ধুকে ফোন দিছে, মোটরসাইকেলের জন্য এবং সাইকেলের জন্য। তো মোটরসাইকেলের জন্য ফোন দিয়েছেন, যাকে রাতের বেলা 10টা 11টার দিকে উনি রেসপন্স করেননি, মোটরসাইকেল দিতে রাজি হননি। সাইকেলের জন্য ফোন করেছেন, উনি সাইকেলও দিতে রাজি হননি। পরবর্তীতে উনি আবার পায়ে হেঁটে, যেহেতু রাত গভীর হয়ে গেছে, কোনো ভ্যান বা রিক্সা এরকম কিছু না পাওয়ার কারণে পায়ে হেঁটে উনি আবার তার শ্বশুর বাড়িতে আসছেন। এবং সে যেহেতু এই বাড়িতেই থাকতেন, তার ওই সেকেন্ড অপশন, যেটা টিন সরিয়ে ঘরে প্রবেশ করার যে দরজা, এই দরজা দিয়ে উনি রাত 11টা 11:30টার দিকে এই বাসায় প্রবেশ করেছেন। প্রবেশ করবার পরে তার যে শ্যালক ছিলেন, বড় শ্যালক, উনি একটা খাটে ঘুমাতেন, আর শাশুড়ি আর ছোট শ্যালক আর একটা খাটে ঘুমাতেন। তো বড় শ্যালককে উনি বুকের উপরে চড়ে বসে, মানে শক্ত করে ধরে বালিশ চাপা দিয়ে, তার ভাষ্য মতে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। হত্যা করবার পরে যখন সে নিশ্চিত হয় যে মারা গিয়েছে, শামীম মানে ভিকটিম শামীম যখন মারা গিয়েছে, এই বিষয়টি যখন নিশ্চিত হয়, নিশ্চিত হওয়ার পরে ওনার শাশুড়ি, রবিনের শাশুড়ি, খুব অসুস্থ ছিলেন। তার স্বামী মারা যাবার কারণে উনি অনেক সিক হয়ে পড়েন। দুর্বলতা সবারই জানা ছিল। তো রবিন, সন্দিগ্ধ আসামি রবিন, তার বড় শ্যালককে হত্যা করবার পরে, হত্যা নিশ্চিত করবার পরে, উনি তার শাশুড়ির কাছে এসে যথারীতি শাশুড়িকেও বালিশ চাপা দিয়ে শক্ত করে ধরে, তার শরীরের উপরে চড়ে বসে শক্ত করে ধরে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন। 6 থেকে 7 বছর তাকে হত্যা করেন। এই 3টি হত্যা নিশ্চিত করে উনি ভোরের দিকে, অনেক রাত হয়ে যায়, ভোরের দিকে উনি যথারীতি তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। কেউ জানতে পারে না, তার স্ত্রীও জানতে পারে না, অন্য কেউ জানতে পারে না, তার কোনো পার্টনার ছিল না। আমাদের প্রথম দিকে একটি সন্দেহ ছিল যে, তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি যে তার একার পক্ষে একই ঘরে 3জনকে ভিক্টিমাইজ করা, 3জনকে হত্যা করা, এটা একটি টাফ জব, ডিফিকাল্ট জব। তো আমরা মনে করেছিলাম যে হয়তো তার কোনো মানে অ্যাসোসিয়েট ছিল, সঙ্গী ছিল, অথবা পরিবারের যারা ওই যে এই ভিকটিম এবং ভিকটিমের ছেলে মেয়েদের সঙ্গে শত্রুতা করতো, তাদের কোনো মানে তাদের কোনো থাকতে পারে, মানে সহযোগিতা থাকতে পারে, তাদের মানে এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। আমরা এই আঙ্গিকে তাকে অনেক সময় নিয়েছি, অনেক জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু সে অকপটে স্বীকার করেছে যে না, আর কেউ ছিল না, আমি একাই প্রবেশ করেছি, একাই কাজটি করেছি। যখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে তোমার একার পক্ষে তো 17 বছর বয়সের যে শ্যালক শামীম, তাকে তো হত্যা করা কঠিন, কারণ তারও তো শারীরিক গঠন বেশ লম্বা এবং শক্তি সামর্থ্য আছে। তো তখন সে উত্তর দেয় এবং জানায় যে সে অনেক চেষ্টা করেছে আমাকে প্রোটেক্ট করবার, জেগে গিয়েছিল, কিন্তু আমি তাকে পা দিয়ে, বুকের উপর চড়ে পা দিয়ে এমন ভাবে চেপে ধরেছিলাম, তার আর ওঠার কোনো শক্তি ছিল না। এবং আমি যেহেতু বালিশ দিয়ে তার মুখে চাপা দিয়েছিলাম, সে শব্দ করেছে, কিন্তু শব্দটি আর বাইরে তার মা বা অন্য কেউ শুনতে পারেনি। তো এইভাবে সে হত্যা নিশ্চিত করে পরবর্তীতে সে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আমাদের যে সন্দেহ ছিল, সেই সন্দেহটাই মানে পরবর্তীতে আমরা মানে প্রমাণ পেলাম যে এই তার জামাই রবিন এই হত্যাকাণ্ড, মানে 3টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং তাকে আমরা হত্যাকাণ্ডের যখন মোটিভ বা কারণ জানতে চাইলাম তার কাছ থেকে, তখন সে বলল যে আমার শ্যালক, আমি যখন এই বাড়িতে থাকতাম, মানে 2 মাস আগেও তো এই বাড়িতেই থাকতো তার স্ত্রীকে নিয়ে, আমার শ্যালক আমার সঙ্গে মিসবিহেভ করতো, আমাকে অসম্মান করে কথা বলতো। আমি দোকান, মানে অর্থাৎ এই দোকান, যেটা হচ্ছে আপনার ডেকোরেশনের দোকান, যে ডেকোরেটরের যে দোকান, সেই দোকান আমি চালাতে চেয়েছিলাম, আমার শাশুড়ি এটা কন্টিনিউ করতে দেয়নি, দোকানটা বিক্রি করে দিয়েছে। এবং আমার বদনাম করতো, দুর্নাম করতো। এই সবকিছু মিলেই তার মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়। এই ক্ষোভ থেকেই সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং এই নিজেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে। এবং আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করি, আরো একটি মানে চাঞ্চল্যকর তথ্য পাই যে হত্যাকাণ্ড সংঘটিত করবার পরে 2 দিন সে ঠিকমতো ঘুমাতে পারেনি এবং খাওয়া দাওয়া করেনি। এবং তার ডিসিশন ছিল, আমরা যেদিন তাকে গতকালকে 4 তারিখে আমরা যখন তাকে অ্যারেস্ট করি, তার ভাষ্য ছিল যে আমি যদি আপনারা আমাকে অ্যারেস্ট না করতেন, আপনাদের হেফাজতে না আনতেন, আজকে রাতে আমি সুইসাইড করতাম। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন তুমি সুইসাইড করতে? তখন বলছিল যে আমি
এটা নিতে পারছিলাম না। আমার এই যে তিনজনকে নিজে নিকট আত্মীয়, আমি তো অভ্যস্ত না, আমি তিনজনকে হত্যা করেছি, এইগুলো আমার চোখে ভাসছিল। আমার মধ্যে অপরাধবোধ কাজ করছিল, আমি ঘুমাতে পারছিলাম না। তো এই জন্য আমি আজকে রাতেই সুইসাইড করতাম, এই ধরনের একটা সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। আমরা তাকে এই কথাটা শুনবার পরে তাকে আমরা ভালোভাবে আমাদের নিজেদের অবজারভেশনে রাখি এবং আমরা তাকে পাহারায় রাখি এবং আহ, তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করছি। মানে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করবার জন্য। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আরো কেউ সম্পৃক্ত আছে কিনা এই বিষয়টি নিশ্চিত করবার জন্য। আমাদের এই পর্যন্ত তদন্তে আমরা যেটা কনফার্ম করতে পেরেছি যে সে একাই ঘটনাটি ঘটিয়েছে এবং আর প্রাথমিকভাবে যেটা মনে হয় আর কেউ এর সঙ্গে সম্পৃক্ত না। তো জামাই যেটা করতো যে এখান থেকে আর্নিং হতো, বাট উনি অপচয় করে ফেলতেন। ধরেন বিভিন্ন আড্ডা দেয়া, নেশা করা, এইভাবে অপচয় করতেন, সংসারে কন্ট্রিবিউট করতেন না। যার দরুনই শাশুড়ি একটি সময় সিদ্ধান্ত নেয় যে আমি এটা তো রেখে দিলে আমার মূল ক্যাশটাও থাকবে না, মানে যেগুলো আমার ম্যাটেরিয়ালস আছে এগুলো হয়তো থাকবে না। যার কারণে উনি বিক্রি করে 1,75,000 টাকা বিক্রি করে। যার কাছে বিক্রি করে তারা 5,000 টাকা তাকে কম দিয়ে 1,70,000 টাকা দেয়। এই 1,70,000 টাকার মধ্যে শাশুড়ি তার জামাইকে 20,000 টাকা দিয়ে একটি মোবাইল সেট কিনে দেয়, 15,000 টাকা দিয়ে তার মেয়েকে একটি সেলাই মেশিন কিনে দেয় এবং বাকি টাকাটা তার ঘরেই ছিল। আমার যেটা মনে হয় এই টাকার লোভও তাকে হয়তো করছে যে বাকি টাকাগুলো আমি নিব, এরকম একটা টেন্ডেন্সি থাকতে পারে। যদিও সে আমাদের কাছে স্বীকার করেনি যে আমি টাকা চুরি করেছি, আমরা আরো খতিয়ে দেখবো, আমাদের তদন্ত তো এখনো চলমান, এই টাকাগুলো মিসিং হয়েছে কিনা। আসলে বলারও তো কেউ নেই, পরিবারে তো অবশিষ্ট কেউ নেই, আমরা তথ্য নিতে পারছি না। তবুও আমরা চেষ্টা করবো এই সত্যটি উদ্ঘাটন করবার জন্য যে ওই ডেকোরেশনের যা যা ম্যাটেরিয়ালস আছে এগুলো সেল করে দেবে। তো যথারীতি উনি 1,70,000 টাকায় সেল করে দেন এবং এই টাকার মধ্যে আমরা জানতে পারি যে 15,000 টাকা দিয়ে মেয়েকে সেলাই মেশিন কিনে দেন এবং 20,000 টাকা দিয়ে জামাইকে একটি মোবাইল কিনে দেন, আর বাকি 1,30,000 টাকার মতো বা 35,000 টাকার মতো তাদের বাসাতেই ছিল। এইটিও ওই জামাইয়ের এক ধরনের ছিল, এই টাকার প্রতিও এক ধরনের লোভ ছিল। পাশাপাশি ওই বিজনেসটা তাকে যেহেতু কন্টিনিউ করতে দেওয়া হয়নি, এই জন্য তার এক ধরনের ক্ষোভ ছিল। তাহলে আমরা এই বিষয়গুলি কিন্তু আস্তে আস্তে উদ্ঘাটন করলাম যে